এদিকে সেনাপ্রধান দেশে এসেই ভয়ঙ্কর পদক্ষেপ নেয়, ডক্টর ইউনূসের উপর কঠিন প্রভাব পড়ে। অন্যদিকে রাজপথ আবারও উত্তাল হয়েছে, পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থী জনতা রাজপথে। অন্যদিকে শেখ হাসিনার কপাল খুলে আন্তর্জাতিক চাপ বাংলাদেশের উপরে। এবার স্বমহিমায় দেশে ফিরলেন সেনাপ্রধান। তারা এই সরকার যতদিন থাকবে সেনাবাহিনীকে তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে দেবে না। বিশেষ কোনো কিছু না করেই শেখ হাসিনার আবারও একটা বিজয় হয়েছে। আর এই যে বিজয়ের খেতাব সেটা এনে দিয়েছে খোদ ইউনূস সরকারের ভিতরে থাকা নেতা মন্ত্রীরাই। এবং দীর্ঘ 15 বছর ধরে শেখ হাসিনা যে সঠিক ছিলেন সেটাও তারা প্রমাণ করে দিয়েছে আজ। জনগণ আপনারা হুঁশিয়ার হন, এখনই সময়, এখন যদি না হয় আর কখনো হবে না। সবাই মনে রাখবেন, আমরা ইউনূস স্যারের সাথে আছি, আমরা কারো কথা শুনবো না। আমরা নির্বাচিত সরকার দেখছি তো, এই দেশে দেখছি না ভাই, নির্বাচিত সরকার দেখছি। আপনি ফেসবুকে যান, ইউটিউবে যান, চারিদিকে শুধু চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাবাজি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশে এই মার্চে চলে আসার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। জেনারেল ওয়াকার, আপনার কি কথা বলার এখতিয়ার আছে? আপনি যে বলবেন আমি নির্দেশ দিয়েছি, আমি তাদেরকে ছাড় দিয়েছি, আমি তাদেরকে আরো দেব, এটা দেওয়ার মতো আপনার জুরিসডিকশন, আপনার যে ক্ষমতা, আপনার যে জব প্রেসক্রিপশন, তার মধ্যে কি এটা পড়ে? আপনি কি এটা করতে পারেন? আপনি কিভাবে কথা বলতে পারেন? এই ডক্টর ইউনূস তিনি যতক্ষণ না পর্যন্ত আপনার জাতিকে ওয়াদা না করবে যে আমি এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের কোনো সহায়তা করব না, এখন আপনার জাতিসংঘ থেকে কিংবা আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনিও কিন্তু প্রতিনিয়ত চাচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে। গাইস, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। অনেকেই বলতেছে গ্রেপ্তার ডক্টর ইউনূস সেনাপ্রধানের হাতে, আবার অনেকেই বলতেছে সেনাপ্রধানকে গ্রেপ্তার করলেন ডক্টর ইউনূস। শুধু তাই না, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূস এবং শেখ হাসিনাকে নিয়ে কিন্তু বর্তমান বাংলাদেশে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। আবার অনেকেই বলতেছে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসতেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এইবার এই সমস্ত বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূসকে নিয়ে কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সেনাবাহিনী এবং জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক যে মন্তব্য করেছেন, তিনি কি শাস্তিযোগ্য কোনো অপরাধ করেছেন? তিনি কি তার বিধিমালার মধ্য থেকে এই ধরনের মন্তব্য করেছেন? এবং একই সঙ্গে প্রশ্ন তুলতে চাই, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি এই বিষয়ে মুখ খুলবেন, কোনো মন্তব্য করবেন? এবং এই প্রশ্নটি করার যথেষ্ট কারণ রয়েছে বলে আমি মনে করি। দর্শক, আপনারা জানেন যে গত বুধবার বিবিসির পডকাস্টে অংশ নিয়ে প্রসঙ্গক্রমে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক মন্তব্য করেছেন, বাংলাদেশের জুলাই আগস্ট অভ্যুত্থানে সরকারের দমন পীড়নে যাতে সেনাবাহিনী জড়িত না হয় এজন্য তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল এবং বলে দেওয়া হয়েছিল এমনটা ঘটলে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থাকবে না। এবং এর কারণেই নাকি সরকার পরিবর্তন হয়েছিল, আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল। ক্রেডিট এখন সবাই নিতে চায় আওয়ামী লীগ সরকারের পতনের জন্য। ছাত্র সমন্বয়ক নিতে চায়, বাংলাদেশের বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তারা নিতে চায়, সাধারণ যে জনতা তারাও তো কৃতিত্ব নিতে পারে, এখন জাতিসংঘ নিতে চাইছে। যাই হোক, সেটি অন্য বিতর্ক। এখন বিষয় হচ্ছে যে জাতিসংঘ এটি পারে কিনা, কোনো ধরনের ফর্মালিটিস বাইরে থেকে কোনো দেশের সেনাবাহিনীকে এইভাবে সতর্ক করতে পারে কিনা। এবং একই সঙ্গে প্রশ্ন ওঠে, এই কাজটি করে জাতিসংঘ বিশেষ কারোর পক্ষ অবলম্বন করেছে কিনা, তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে কিনা। আমি এই প্রসঙ্গে এই বাংলাদেশেরই আরেকটি এ ধরনের উদাহরণ রয়েছে, সেটি একটু মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে। ডক্টর ইয়াজউদ্দিন সরকার যখন ছিল, 1/11 যে ঘটনা ঘটলো, তার আগে ডক্টর ইয়াজউদ্দিনের যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের অধীনে নির্বাচনের জন্য 2007
22 জানুয়ারি একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ সহ অন্য দল অংশ নেবে না, এমনটা ঘোষণা দিয়ে রেখেছিল। এবং সে সময়ে বাংলাদেশে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন রেনেটা লক ডেসালিয়ান। তো তখন যাতে এই 22 জানুয়ারি নির্বাচনটি না হতে পারে, জাতিসংঘের পক্ষ থেকে সেনাবাহিনীকে সতর্ক করে দিয়েছিল এবং একই ভাষায় বলা হয়েছিল যদি এই নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের নাম থাকবে না। এবং এই পরবর্তীতে এই কথাটি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুল আহমেদ তিনি স্বীকার করেছিলেন প্রকাশ্যে, কিন্তু মজার কথা হচ্ছে তখন এটি অস্বীকার করেছিলেন রেনেটা লক ডেসালিয়ান। যেটি এখন ঘটেছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তিনি বলছেন সতর্ক করা হয়েছে, কিন্তু আমাদের সেনাপ্রধান এখনো পর্যন্ত কোনো কথা বলেনি, যেহেতু তিনি কেবলমাত্র 7 তারিখে আফ্রিকান রিপাবলিক মানে মধ্য আফ্রিকান যে দেশটি সেখানে সফর করে কেবলমাত্র ফিরেছেন। এখন যে প্রশ্নগুলো তুলছিলাম, যদি কোনো রাষ্ট্রে বা দেশে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, সেক্ষেত্রে মানবাধিকার বিষয়ক হাই কমিশন বড়জোর তারা কি করতে পারে, জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলকে রেজুলেশন পাশ করাতে বলতে পারে, আহ্বান করতে পারে। তার আগে তারা বিষয়গুলো অবজার্ভ করতে পারে। আর যদি এ ধরনের কোনো কথা তারা বলেও থাকে তাহলে অবশ্যই জাতিসংঘের মহাসচিবের অনুমতি ক্রমেই বলতে হবে, অথবা জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে চিঠি আসবে সেনাবাহিনীর প্রতি। যদি খুব বেশি ইনফর্মাল মানে মিনিমাম ইনফর্মাল জায়গা থেকে বিষয়গুলো করতে হয়, সেই ধরনের চিঠি কি দেয়া হয়েছে আমাদের সেনাপ্রধানকে বা সেনাবাহিনীকে? এবং ভলকার তুর যে কাজটি করেছেন এটিকে তার চাকরির বিধিমালার মধ্য থেকে পরে যদি জাতিসংঘের মহাসচিবের অনুমতি ছাড়াই তিনি এটি করে থাকেন, এবং যদি এটি করে থাকে অবশ্যই তিনি বিশেষ কোনো পক্ষ অবলম্বন করেছেন। কি কারণে অবলম্বন করেছেন, কেন করেছেন, সেক্ষেত্রে তো অনেক বিষয় চলে আসে, সেটি একটু পরে আসছে। এখন বিষয় হচ্ছে যে এই জাতিসংঘের ভূমিকা নিয়ে তো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় প্রশ্ন আছে, এবং সেই প্রশ্নের জায়গা থেকেই ইউক্রেন, গাজা কিংবা সুদান এইসব জায়গায় যে জাতিসংঘ ব্যর্থ হয়েছে, সেই ধরনের প্রশ্ন থেকেই বাংলাদেশ প্রসঙ্গে ভলকার তুর খুব ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন। না না, আমরা তো বাংলাদেশে ভূমিকা পালন করেছি, এই জন্যই সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু তার এই ভূমিকাটা কতটা বিধিসম্মত, কতটা বিধির মধ্যে থেকে তিনি করেছে? আচ্ছা, জাতিসংঘ যে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, কোথাও নিষ্ক্রিয়, কোথাও আবার পক্ষপাতিত্ব করছে, তার উদাহরণ যদি বাংলাদেশের ক্ষেত্রে দিই, এরকম প্রশ্ন তো উঠেছে। 5 আগস্টের আগে বা 7 জানুয়ারি নির্বাচনের আগে আমরা দেখেছি জাতিসংঘের এই মানবাধিকার বিষয়ক হাই কমিশন মুহুর্মুহু বিভিন্ন বিষয়ে বিবৃতি দিয়েছে, উদ্বেগ জানিয়েছে। 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন ধরনের বিবৃতি দিয়েছে, কিন্তু 5 আগস্টের পরে শেখ হাসিনা সরকারের পতনের পরে তারা কি এখনো পর্যন্ত কোনো ধরনের বিবৃতি দিয়েছে, উদ্বেগ জানিয়েছে? জানায়নি। 5 আগস্টের পরে আগে শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছেন, যে গণহত্যা সংঘটিত হয়েছে সেখানে তাকে যে অভিযুক্ত করা হচ্ছে যে তিনি এই গণহত্যার অভিযানে নেতৃত্ব দিয়েছেন, আমরা সব সময় বলি অবশ্যই এসব হত্যাকাণ্ডের জন্য জড়িতদের বিচার হতে হবে। প্রয়োজনে শেখ হাসিনাকেও আদালতের কাঠগড়ায় তুলতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু 5 আগস্টের পর যে ঘটনাগুলো ঘটলো তার জন্য বিচার কার করতে হবে? এবং জাতিসংঘ যে প্রতিবেদনটি দিল জুলাই আগস্ট অভ্যুত্থানের যে গণহত্যা প্রসঙ্গে, তারা 1400 মানুষ নিহত হওয়ার কথা জানিয়েছে। এটি নিয়ে বিতর্ক হয়েছে। এই 1400 মানুষ নিহত যে হলেন সেটি কোন তারিখ পর্যন্ত, তারা
তদন্ত পরিচালনা করেছে 15 আগস্ট পর্যন্ত। তাহলে 5 আগস্টের আগে কত মানুষ মারা গিয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, 5 আগস্টের পরে কত মানুষ নিহত হয়েছেন। সরকারের পক্ষ থেকে যে দাবিটি করা হয়েছে 558 জন, 858 জন, আমার যদি খুব ভুল না হয়ে থাকে, 5 আগস্টের আগে নিহত হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাহলে বাকি যে প্রায় 500-600 মানুষ নিহত হয়েছেন, তারা কি 5 আগস্টের পরে নিহত হয়েছেন? আর তাদের হত্যাকাণ্ডের জন্য দায়ী কারা, সে বিষয়ে কি কোনো প্রশ্ন তুলেছে জাতিসংঘ? তোলেনি তো। এবং 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, একই সঙ্গে সারা দেশে বিভিন্ন জেলায় যে মবের সৃষ্টি করা হলো, সে বিষয়ে জাতিসংঘ কোনো উদ্বেগ প্রকাশ করেনি। তাহলে নিশ্চিতভাবে পক্ষপাতিত্ব, নিশ্চিতভাবে ডক্টর ইউনূস সরকারের প্রতি একটা পক্ষপাতিত্বমূলক আচরণ ভলকার তুর করে যাচ্ছেন স্পষ্ট। একই সঙ্গে যে পুলিশ সদস্যরা নিহত হয়েছেন, সরকার বলেছে 44 জন। সেই 44 জনের কথাই জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তাহলে সরকার যা বলছে জাতিসংঘ তাই মানছে। আর সেই 44 জন পুলিশ সদস্যের তালিকাও বা কোথায় যারা নিহত হয়েছেন, কেউ দেখেছি আমরা? বিষয়টা হচ্ছে যে এই যে জাতিসংঘের পক্ষপাতিত্বমূলক আচরণ, এটা নিশ্চয়ই সর্বসাকল্যের কোনো দেশের জন্যই ভালো হতে পারে না। এবং শেখ হাসিনার পতনের জন্য লাখো কোটি সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিলেন, এটি সত্য কথা। 15.5 বছরের যে দুঃসহ নির্যাতন কিংবা বাক স্বাধীনতা হরণ, ব্যক্তি স্বাধীনতা হরণ, গণতান্ত্রিক প্রক্রিয়াকে একেবারে ধুলার সাথে মিশিয়ে দেওয়া, সব কিছুর জন্য মানুষ ক্ষুব্ধ হয়ে তো রাজপথে নেমে এসেছিল। এটা যেমন সত্য, পাশাপাশি এটিও সত্য অন্য বিভিন্ন পক্ষের নানান ধরনের খেলা ছিল, ডিপ স্টেটের খেলা ছিল। তখন ডেমোক্রেটরা ছিল ক্ষমতায়, জো বাইডেন প্রশাসনের ডিপ স্টেটের ক্রীড়ানকদের যে খুব সুবিধা হতো এই ধরনের খেলাধুলা করতে, সেটা প্রমাণিত। এবং রিপাবলিকান তারা এটি মেনে নিতে পারে না, এবং যার কারণে তারা এই জায়গাটিতে এখন হাত দিয়েছে। কারা কারা ডিপ স্টেটের ভূমিকা ছিল বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় বিশ্বের, সেটি তারা খুব ভালোভাবে নজরে আনছে। এবং জাতিসংঘের এই যে বিতর্কিতমূলক কর্মকাণ্ডের কারণেই কিন্তু ট্রাম্প প্রশাসন আমেরিকাকে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের জায়গা থেকে উইথড্র করেছে। অতএব ভলকার তুর্ক তিনি যদি কোনো ধরনের নীতি নৈতিকতা কিংবা নীতি নৈতিকতা বাদ দিলাম, কোনো ধরনের ফর্মালিটির মধ্যে না থেকে, বিধিবিধানের নাম মধ্যে না থেকে এই ধরনের সতর্কতা সেনাবাহিনীকে করে থাকেন, তাহলে অবশ্যই তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এবং আমার মনে হয় সেনা প্রধানের এ বিষয়ে কিছু বলা উচিত। যদি জাতিসংঘ এই ধরনের সতর্ক করেও থাকে সেটিও বলা উচিত, যদি না করে থাকে। হঠাৎ করে নাহিদ ইসলাম গতকালকের নির্বাচন ইস্যুতে নতুন করে সন্দেহের সৃষ্টি করে দিয়েছেন। নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেছেন, দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে নির্বাচন হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। নির্বাচন এবছর হওয়ার সম্ভাবনা ক্ষীণ, নির্বাচন হতে সময় লাগবে। আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন ব্যবস্থা নিয়ে সকল রাজনৈতিক জনমতের মধ্যে আলোচনা চলছে, সমালোচনা চলছে। প্রত্যেকেই যার যার জায়গা থেকে তাদের পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করছেন। যে কোনো মূল্যে তারা এখন নির্বাচনের পথেই এগোচ্ছেন বলে মনে হচ্ছে। বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেকেন্ড লার্জেস্ট পার্টি জামাত ইসলাম, তারপরে ইসলামী আন্দোলন, অন্যান্য ছোট বড় সকল রাজনৈতিক দল, তারা প্রত্যেকেই এখন নির্বাচনমুখী। তবে প্রত্যেকটি দলের মধ্যেই কিছু বক্তব্য হচ্ছে এমন যে বেসিক যে সংস্কার দরকার
সে সংস্কারটাকে সাধন করেই আপনাকে নির্বাচন করতে হবে। আমরা এতদিন মনে করেছি যে নির্বাচন করার জন্য এখন একটাই অন্তরায়, সেটা হচ্ছে আমাদের সংস্কার পূর্ণাঙ্গভাবে হয়নি। সংস্কার না করা পর্যন্ত নির্বাচন করার কোনো সুযোগ নেই, সংস্কার করতে হবে। এবং জনগণও কিন্তু এই সংস্কারের পক্ষেই মতামত দিয়েছেন। যার কাছেই আপনি জিজ্ঞেস করবেন নির্বাচন আগে না সংস্কার আগে, দেখবেন ম্যাক্সিমাম মানুষ সেখানে বলার চেষ্টা করবে যে নির্বাচন নয়, সংস্কার আগে, সংস্কারের পরে নির্বাচন। এর অনেকগুলো কারণও আছে যে বাংলাদেশের মানুষ গত 16 বছর পর্যন্ত এই বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার কিছুই দেখে নাই। যেহেতু অনৈতিকভাবে সমস্ত জায়গায় অনির্বাচিত একটি সরকার ছিল, সে কারণে জনগণ মনে করে যে এই দেশে একটি সুন্দরতম নির্বাচন অনুষ্ঠানের জন্য, আগামীর বাংলাদেশ গঠনের জন্য সংস্কার প্রয়োজন। সংস্কারের পরে যেভাবেই হোক নির্বাচন হতে পারে। বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য আপনার দেরি করতে প্রস্তুত আছে, কিন্তু বাংলাদেশের জনগণ ভিন্ন কোনো উদ্দেশ্যে দেরি করতে প্রস্তুত নয়। এটা আমার মনে হয় নাহিদ সাহেবদেরকে অনুধাবন করতে হবে। আমি যেটা মনে করি, বাংলাদেশের নাহিদ সাহেবের হঠাৎ করে এই মন্তব্য যে নির্বাচন দেরি হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে তিনি যে মন্তব্য করেছেন, বা পরিস্থিতি এখনো ঠিক হয়নি, সেই জায়গা থেকে আমি বলতে চাই যদি তাই হয় তাহলে জনমনে নতুন করে প্রশ্ন তৈরি হবে যে বাংলাদেশে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি কি সরকার ইচ্ছা করে করছে কিনা, সরকার তথা আজকে যারা ছাত্র জনতার দল গঠন করেছে এই দলের পক্ষ থেকে কেউ করাচ্ছে কিনা, নাকি তারাই এই পরিস্থিতি তৈরি করে ধীরে ধীরে একটু সময় ক্ষেপণ করতে চান। এটা এক ধরনের প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে যে নতুন দল সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিষ্ঠিত হওয়ার কারণে তাদেরকে একটু সময় বেশি দেওয়া দরকার, কারণ তারা দলটাকে ঘুচিয়ে মাঠে নামার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় তাদের হাতে নেই। এটা কিন্তু মানুষের প্রশ্ন এবং স্বাভাবিক প্রশ্ন, এই প্রশ্ন আপনি এড়িয়ে যেতে পারবেন না। বিএনপি যখন বলে বারবার যে নির্বাচন খুব দ্রুত দরকার, মানুষ স্বভাবতই বুঝে নেয় যে নির্বাচন খুব দ্রুত দরকার মানে হচ্ছে এই দলটি ক্ষমতায় আসার একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যত দ্রুত নির্বাচন হবে স্বাভাবিকভাবেই তারা ক্ষমতায় চলে আসবে বলে মানুষের ধারণা বা দলের নেতাকর্মীদের ধারণা। তো সেটা তো জনগণ বলবেই যে বিএনপি নির্বাচন দ্রুত চায়, তার মানে এর কারণ হচ্ছে তিনি ক্ষমতায় যেতে চায়। একই উপায়ে বাংলাদেশের জামাত ইসলাম সম্পর্কে অনেকে প্রশ্ন করবে যে জামাত সংস্কার চায়, বলবে যে হ্যাঁ জামাত আগামীতে ক্ষমতায় যেতে চায়, তাই এমন কিছু সংস্কার চায় যে সংস্কারের মধ্য থেকে তারা আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য একটি সুন্দরতম নির্বাচনের পথে যেতে পারে। এই সমালোচনা কিন্তু জামাতের বিরুদ্ধেও মানুষ করবে বা পক্ষেও করবে, বিএনপির বিরুদ্ধে এবং পক্ষে করবে। ঠিক একই উপায়ে যখন নাহিদ ইসলাম সাহেব সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ছিলেন, জুলাই বিপ্লব আন্দোলনের একজন নেতা ছিলেন, সেই নেতা যখন বক্তব্য দিবেন যে দেশের পরিস্থিতি খারাপ বিবেচনায় এবছর নির্বাচন হওয়ার সম্ভাবনা ক্ষীণ, মানে সম্ভাবনা নাই, তার মানে মানুষ এখানে প্রশ্ন তুলবে এখন দুটো জিনিস স্পষ্টতই। এই বর্তমান দেশের পরিস্থিতি খারাপ রাখার পিছনে কি তারা দায়ী, অথবা তারা আগামী নির্বাচনে যেতে পারেন সেজন্য যে পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতির দরকার সেটা নিতেই এই ধরনের তালবাহনা কিংবা বক্তব্য। রাজনীতিতে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। মনে রাখতে হবে আমাদের এই দেশে আমরা ইস্যুতে, যেমন একটি ইস্যু হয়েছে, ইস্যুটা সবার প্রয়োজন, সবাই কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, কিন্তু ইস্যুর বাহিরে নির্বাচনটা কিন্তু এখন সকলের জন্য সকলের প্রয়োজন। যেমন নাহিদ ইসলামের তার দলের নেতাকর্মীরা তার প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট থাকবে, তার দল চাবে যে এই দলটা কিভাবে ভালো করতে পারে, বিএনপির জায়গায় সঠিক চিন্তা করবে, জামাতের জায়গায় চিন্তা করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখন কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বীই থাকবে, আপনাকে এখন আর কেউ স্পেস দিয়ে কথা বলার সুযোগ নেই। আপনি যখন নির্দলীয় নিরপেক্ষ কোনো ব্যক্তি ছিলেন, যে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, তখন আপনাদের পক্ষে যতগুলো কথা জনগণ বলেছে স্বভাবতই এখন আর আপনাদের সেই পক্ষে
সরাসরি অতগুলো কথা সবাই বলবে না, হ্যাঁ বলবে শুধুমাত্র তারাই যারা আপনার দলটাকে করে কিংবা দলের একজন ভালো শুভাকাঙ্ক্ষী হিসেবে কথা বলছে। আজকের বাংলাদেশের আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে রোডম্যাপ দিয়েছেন এই রোডম্যাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে তার যে প্ল্যান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, না হয় আগামী বছর মাঝামাঝি সময়ের নির্বাচন, এই রোডম্যাপের বাহিরে কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত মতামত তেমন ব্যক্ত করে নাই। হয়তো সভা সমাবেশে অনেক চাপ প্রয়োগ করছে, কিন্তু তারাও ধরে নিচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে সময় কিছুদিন দিতে হবে, এবছরই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, না হয় জানুয়ারি থেকে মার্চ এপ্রিল মে জুনের মধ্যেই হতে পারে নেক্সট ইয়ার 26 সালের। তো সর্বোচ্চ এটা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন যে বাংলাদেশে আগামী নির্বাচন আপনারা যদি কম সংখ্যক সংস্কার চান তাহলে ডিসেম্বরের মধ্যে, একটু বেশি সংস্কার চান তাহলে মার্চ এপ্রিল জুনের মধ্যে। তাহলে আমরা কিন্তু ধারণা পেয়ে গিয়েছি। তো যখন আমরা ধারণা পেয়ে গিয়েছি রাজনৈতিক দল যে কোনো কারণে পক্ষে থাকুক বিপক্ষে থাকুক তারা এই রোডম্যাপের উপর ভিত্তি করেই তাদের পথ কিন্তু চলছে, এবং এই পথ চলা যে তাদের অন্যায় সেটা নয়। তারা তাদের নির্বাচনমুখী দল হিসেবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে, কিন্তু নতুন করে শঙ্কা তৈরি হচ্ছে নাহিদ ইসলামের এই বক্তব্যে। তিনি যখন বলছেন পরিস্থিতি বিবেচনায়, এবং আমিও এগ্রি যে হ্যাঁ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত উন্নতি করা যায়নি, তাহলে এখানে কিন্তু প্রশ্নও থেকে যায় যে জনাব নাহিদ ইসলাম সাহেব গত 8 মাস 7 মাস পর্যন্ত আপনিও দায়িত্বে ছিলেন। আপনার সেই দায়িত্বে থাকা অবস্থায় আপনি কি এই দেশের পুলিশ বাহিনী রিক্রুট করতে পারতেন না? 2 লক্ষ পুলিশ আপনারা নতুন করে কি ছাত্র জনতার পক্ষ থেকে নিয়োগ দেওয়া যেত না? কিংবা বাংলাদেশের এই যে সমস্যাগুলোর কথা আপনি বলছেন এই সমস্যা উত্তরণে 8 মাস বাংলাদেশের আপনাদের এই সরকার কি করেছে সে ব্যাপারেও তো জনগণের এখন প্রশ্ন তুলবে। আপনি এখন যখন সময় চাবেন যে দেশের পরিস্থিতি বিবেচনায় সময় নিতে হবে, স্বাভাবিকভাবেই আপনার এই সময়টা তো গত 8 মাসও ছিল, তাহলে সেইখানে উল্লেখযোগ্য কি সংস্কার হয়েছে কিংবা কি পরিমাণ বিভিন্ন জায়গার মানে এই যে প্রশাসনিক ক্ষেত্রগুলো সাজানো হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেটা 8 মাসে তেমন একটি হয়নি। তো আগামী কত মাস গেলে এটা আসলে সাজানো হবে, এটা কি সেই দিকে যাবে নাকি মূলত দল সাজানোর জন্য সময় নিচ্ছেন? আমি তরুণদের এই দলের একজন ব্যক্তিগতভাবে ওয়েল উইশার্স, এবং আমি মনে করি তাদেরকে দল সাজানোর জন্য সময় দেওয়াও উচিত, কারণ বাংলাদেশের রাজনীতিতে এতটুকু উদারতা হলে আমার পক্ষ থেকে কোনো ধরনের ব্যক্তিগতভাবে ক্ষোভ নেই, তবে সেটাও ক্লিয়ার জনগণের কাছে জানা উচিত। ভিন্ন কোনো মাধ্যমে আপনাদের আন্দোলন সংগ্রামের প্যাটার্ন এমনভাবে হওয়া উচিত যাতে করে আপনারা আপনাদের দল গুছানোর সময় পান, কিন্তু জনমনে যেন এই সন্দেহটা তৈরি না হয় যেভাবে অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন দাবি দেওয়াকে কেন্দ্র করে জনগণ বুঝে ফেলেছে। আপনাদের দাবিটা দিয়েও কিন্তু এখন জনগণ বুঝে ফেলছে যে আপনারা দল গুছানোর জন্যই হয়তো নির্বাচন দেরি করতে চান। নাহিদ ইসলাম সাহেব আজকের এই কথাগুলো আমি দল নিরপেক্ষ এই কারণেই বললাম, বাস্তবতা জনগণের মধ্যে এটাই, জনগণের মধ্যে উচ্ছ্বাস উৎকণ্ঠা আবেগ ভালোবাসা সেটা পরিস্থিতি বিবেচনায় তৈরি হয়। আজ আপনার জন্য যেরকম অন্ধ সমর্থন করবে কালকে আপনাকে অন্ধ সমর্থন করবে, এটা ভাবা ভুল। এই রাজনৈতিক সংগঠনগুলোকে বাংলাদেশে আমরা দেখেছি, বিশেষ করে এই নতুন সংগঠনকে এই বিপ্লবের পরে অনেকেই প্যাট্রোনাইজ করেছে, অনেকেই ভালোবেসেছে, অনেকেই চিন্তা করেছে দলটা থাকুক গড়ে উঠুক, কিন্তু যখন এই দলের বিভিন্ন নেতাকর্মীর বক্তব্য বিভিন্নভাবে হচ্ছে বোঝা যাচ্ছে না যে দলটা কোন দিকে যাচ্ছে কোন পথে যাচ্ছে, অনেকেই কিন্তু পিছু টান দিচ্ছে। এবং এটাই বাস্তবতা, রাজনীতিতে শত্রু মিত্র সবাইকে নিয়েই আপনাকে পথ চলতে হবে। অতএব এই দলের দর্শন, এই দলের চিন্তা, এই দলের ভবিষ্যৎ, এই দলের ম্যানিফেস্টো কি হবে এটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু এই দলকে আগামী দিনে যে সমালোচনার বাহিরে রাখার আর কোনো রাস্তা নেই সেটা স্পষ্ট হয়েছে গতকালকে নাহিদ ইসলাম সাহেবের বক্তব্যে। নাহিদ ইসলাম সাহেবকে এখন প্রমাণ করতে হবে যে কি কারণে
এই বছর নির্বাচন করা আদৌ সম্ভব নয় এবং সেটার মধ্যে তাদের কোনো কারণ নেই, এটা জনগণকে প্রমাণ করার মধ্য দিয়েই তাদের পথ চলতে হবে। নাহিদ ইসলাম যেভাবে ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে জাতির কাছে তার নিজের ব্যক্তিগত অবস্থানটা ক্লিয়ার করতে সক্ষম হয়েছে, নাহিদ ইসলাম সাহেবরা আগামী দিনে তাদের এ ধরনের প্রশ্নের সম্মুখীন হলে তারা সেটার জবাব দিতেও পারবে। তবে একটি কথা আমি বলে রাখি, বাংলাদেশি কালচারে আমরা নতুনদেরকে যেরকম প্রশ্নে জর্জরিত করি, বাংলাদেশে পুরানদেরকে আমরা সেই প্রশ্ন করি না। প্রশ্ন থাকতে পারে, পুরানদেরকে আর প্রশ্ন তোলে লাভটা কি, আমরা তো তাদেরকে চিনি এবং জানি। তারপরেও ন্যায় নিষ্ঠা একনিষ্ঠতার ভিত্তিতে আপনাকে পুরানদেরকেও যে প্রশ্ন করবেন, নতুনদেরকেও তাই করবেন। আমাদের দেশে সভা সমাবেশ অনুষ্ঠান বিভিন্ন দল করলে আমরা প্রশ্ন করি না যে আপনি কোত্থেকে অর্থ পেলেন, কিভাবে এই প্রোগ্রামটা করলেন, কিংবা কেউ আমার জানা মতে এখন পর্যন্ত সংবাদ সম্মেলন করে বলে না যে এই সংগঠনের এই আয় হয়েছে, এই ব্যয় হয়েছে, এখান থেকে এই অনুষ্ঠান হয়েছে। আমরা কিন্তু নতুন যত সংগঠনই প্রতিষ্ঠিত হয় শুরুতেই আমরা দেখি সবার একটাই প্রশ্ন, আপনি এটা কেন করলেন, আপনি এটা কিভাবে করলেন। এই প্রশ্ন করাটা অবশ্যই সঠিক, কিন্তু এই প্রশ্ন সকলের জন্যই, কারণ এই বাংলাদেশে সকলকেই সমানভাবে স্পেস দিয়ে পথ তৈরি করে তাদেরকে রাজনীতিতে জায়গা করে দেয়া উচিত। রাজনীতিতে মৌখিক অনেক বক্তব্য থাকে, বাস্তবতা অনেক কঠিন, এবং কঠিন যে এটাই বাস্তবতা। যারা আপনার সহযোগিতা করছে কেউ না কেউ কোনো না কোনো স্বার্থ সিদ্ধির জন্যই সহযোগিতা করছে। যারা রাজনীতি করছেন কোনো না কোনো স্বার্থের জন্যই আপনি রাজনীতি করছেন। দেশ গঠন তো থাকবেই, কিন্তু আপনার ব্যক্তিগত একেবারেই কিছু থাকবে না ইন্টারেস্ট, এইভাবে কোনো মানুষ বাংলাদেশে এই মুহূর্তে পাবেন না। অতএব আমাদের এই রাজনীতিতে স্বার্থ, আমাদের এই রাজনীতিতে ব্যক্তিগত চিন্তা, আমাদের এই রাজনীতিতে রাষ্ট্র গঠন, দেশ গঠন, সব চিন্তার আলোকেই সম্মিলিত প্রয়াসে আমরা পথ চলছি এবং সেভাবেই পথ চলা উচিত বলে আমি মনে করি। আজকের যে প্রসঙ্গটা আমি বলছি সেটা হচ্ছে নাহিদ ইসলাম সাহেবের এই বক্তব্য নির্বাচনকে দেরি করা, প্রলম্বিত করার একটি সুযোগ তৈরি হচ্ছে কিনা সেটা কিন্তু এখন আলোচনা সমালোচনার জায়গায় প্ল্যাটফর্ম তৈরি হয়ে গিয়েছে। অতএব আগামীর বাংলাদেশ গঠনের জন্য আমাদের সেই চিন্তা করা উচিত যেই চিন্তাটা আমরা 5 তারিখের সময় ঐক্যবদ্ধভাবে করেছিলাম। আজও আমি বলছি ভিডিওর মাধ্যমে, আমি সংস্কার চাই। নির্বাচন যদি দেরি হয় সেটা হতে হবে একমাত্র সংস্কারের জন্যই দেরি হতে হবে। নির্বাচন যদি দেরি হয় সেটা হতে হবে একমাত্র দেশের সকল পর্যায়ে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপনের জন্যই দেরি করতে হবে। কিন্তু নির্বাচন যদি দেরি হয় অন্য কোনো ভিন্ন কোনো উদ্দেশ্যে, কিন্তু সেখানে সংস্কার ভিন্ন আদৌ সম্ভব না, সে ধরনের ভিন্নতার মধ্যে তো কোনো ফায়দা নেই, বরং সেটা দেশের পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যেতেও সহায়ক হতে পারে বলে আমি মনে করি। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমার আস্থা, বিশ্বাস, ভালোবাসা রয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকেও আজকের আমাদের সবাইকে মিলে সংস্কারের পথে হাঁটলে সহযোগিতা করা, অব্যাহত রাখা এবং সংস্কার সাধন করে একটি গণতান্ত্রিক পথে এগিয়ে যাওয়া উচিত বলে মনে করি। আমার এখনও বিশ্বাস রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্যায়ভাবে বাড়তি 2-1 দিন সময়ও তিনি ক্ষমতায় থাকবেন না। তিনি এখন পর্যন্ত যা করছেন জনতার জন্য, জনগণের জন্য, আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গঠনের জন্য এবং একটি সুন্দরতম দেশ উপহার দেওয়ার জন্যই তিনি তার প্রচেষ্টা অব্যাহত রাখছেন। আশা করি নাহিদ ইসলামরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, তারাও বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের সাথে যে ধরনের ঐক্যবদ্ধতার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে দেশ গঠন করা জরুরি, সেটা করতে তারাও সহায়ক ভূমিকা পালন করবেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে শোডাউন দিছে সার্জিস। ভাই আমার তো মাথা ঘুরতেছে, মানে বিষয়টা কেমনে কি? অনেকে বলছিলেন যে সংসারটা ছিল ছাত্রলীগের সাথে, অন্তরে ছিল অন্য কিছু। এটা 5ই আগস্টের আগ মুহূর্তে প্রকাশ হয়েছে, বাট সংসার যেহেতু করছে কিছু না কিছু মায়া নাকি ছিল। এখন ছাত্রদল নেতা যে অভিযোগ করছেন, ছাত্রদলের সভাপতি সার্জিসের তো ভাই জবাবদিহিতারা কি হবে? আগে চলুন আমরা শুনি কথা। সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী
এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগে উক্ত ছাত্র সংগঠনটি কতিপয় ক্ষমতাশালী নেতা আত্মপ্রকাশের দিনেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সভাপতির এমন বক্তব্যের জের ধরে এই মুহূর্তে তোলবার ঘটনার প্রেক্ষাপট কি? কেন সার্জিসের ছাত্রলীগের যে পোলাপাইন আছে তাদেরকে দরকার হলো? ইভেন যারা জুলাই আগস্টে অসহযোগিতা করেছে, সন্ত্রাসী বা যারা টার্গেটেড ব্যক্তি, তাদেরকে নিয়ে সার্জিস কেন মাঠের শক্তি দেখিয়েছেন? তবে সার্জিস বলছেন ভিন্ন কথা, যে তোমরা টোকাই সন্ত্রাসী বাটপার নিয়ে আমার উপর হামলা চালাইতে গেছো, আমি সরে গেছিলাম, অন্যদেরকে পিটে হাসপাতাল পাঠিয়েছো। খেয়াল আছে গত 2 দিন আগে গভীর রাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একটা ইফতার অথবা প্রোগ্রামে গিয়েছিলেন সার্জিস। সেখানে তার উপরে এবং তার সতীর্থদের উপরে ছাত্রদল নেতা শাকিলের নেতৃত্বে একদল সন্ত্রাসী টোকায় হামলা চালিয়েছে এমন অভিযোগ যখন সার্জিসের ছিল। এই বিষয়টাকে কাউন্টার করতে আজকে ছাত্রদলের পক্ষ থেকে একটা জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছে। বলা হচ্ছে যে সার্জিস আসলে যে অভিযোগ করছেন তা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা, বরঞ্চ উল্টো তিনি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অনেক সন্ত্রাসীদেরকে নিয়ে সেইখানে মহড়া দিয়েছেন, বরঞ্চ তার বিচার হওয়া উচিত যে তিনি ছাত্রদলের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। এরপর আবার ছাত্রদল বলছেন যদি কোনো কিছু ঘটেও থাকে সামহাও অসাংগঠনিক উপায়ে, সেটা নিয়ে ছাত্রদল ইনভেস্টিগেশন করছে, মোর ইনভেস্টিগেশন করবে, তথ্যপাত্র কালেকশন করবে। এরপর যদি কোনো ঘটনায় কোনো ছাত্রদল নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদের বিরুদ্ধে তারা বিভাগীয় ব্যবস্থা নেবে বা তাদের দলগত ব্যবস্থা নেবে। দর্শক, এই মুহূর্তে কেউ কেউ বলছেন যে ভাই সার্জিসের বন্ধু বান্ধব সব তো ছাত্রলীগ, এরা সবাই দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের রাজনীতি করছে, এমনকি জুলাই আগস্টের ঠিক আগ মুহূর্তেও সাদ্দামের কাছ থেকে দোয়া নিয়ে গেছিল। এরপরে মাঝখানে প্রেক্ষাপটটা টেকনিক্যালি চেঞ্জ হয়ে গেছে, আর টেকনিক্যালি যতই চেঞ্জ হোক অন্তরে নাকি ছাত্রলীগের জন্য কিছুটা হলেও ভালোবাসা আছে। বাট আমি বিশ্বাস করি না তার যে অ্যাক্টিভিটিজে। বাট অনেকে বলছেন যে সার্জিসের বন্ধু বান্ধব নেতা যারাই আছে কোথাও না কোথাও এরা সবাই এক্স ছাত্রলীগ, রানিং এরা জাতীয় নাগরিক পার্টি অথবা সমন্বয়ক অথবা বৈষম্য বিরোধী। আর যেহেতু দীর্ঘদিন ছাত্রলীগের সাথে ভালোবাসা ছিল, ছাত্র দলের প্রতি টেকনিক্যালি একটা হিংসা বিদ্বেষ কাজ করে গেছে, এটাই ছাত্র দলের তারা বুঝাইতে চাচ্ছেন। এখন এই মুহূর্তে রাজনীতির মাঠটা খালি, কার অবদান কত বেশি। ইভেন দীর্ঘ 16-17 বছর পর যখন নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার সুযোগ পেল ছাত্রদল, তখনই আবার ভেজাল। এই সকল কিছুর মধ্যে সার্জিসের বিরুদ্ধে যে অভিযোগ, নিশ্চয়ই তিনি এটা খণ্ডন করবেন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখে আপনাদের কি মনে হলো? বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সব থেকে বেশি হাইলাইট এবং ভাইরাল, অনেকেই বলতেছে সেনাপ্রধান গ্রেপ্তার ডক্টর ইউনূসের হাতে, আবার অনেকেই বলতেছে ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করলেন সেনাপ্রধান। এই সমস্ত গুজব বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে অসংখ্য ছড়িয়ে পড়ছে। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তখনই কিন্তু আপনি সঠিক তথ্যই জানতে পারবেন। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।